দরকার লাগে একটা ঠ্যাং একটা পাও কাইডাই না বাড়ির বয় খাওয়াবো। তুই মনে করে তো তোরা ছেড়ে দিস আমি। একটি নাম নজরুল ইসলাম ভূঁইয়া। এত অভিযোগের পরেও তিনি ধরাছোঁয়ার বাইরে কিভাবে? খুব গরিব গরিব মনে হচ্ছে নিজেকে, কারণ আমি আমার স্টুডিও সবই এখন মিরপুরে। তো এখানে দামি গাড়ি ঢুকে না, শোনার পর থেকে গরিব গরিব লাগতেছে। মডেল এবং অভিনেত্রী এবং অভিনেতা। ওমা কি কো হেবেডি বলে অভিনেতা না, অভিনেত্রী আর মডেল পর্যন্ত ঠিক আছিল। অভিনেতা কোন কারণে হইতেন যাবেন আপনি? অভিনেতারা দাঁড়ায় ফসাব করতে পারে, আপনি পারেন নে। আশিয়ানা সিটির চেয়ারম্যানের নামে নায়িকা ইদিকা চৌধুরী মারধরের অভিযোগ তুলেছে। আমি পুরো দেশকে ডুবাই দিব। আমি ডরাইছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতিমধ্যে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, যেগুলো তুলে ধরার চেষ্টা করব। তাই অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা কথা বাড়াবো না, চলুন আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। পুরো দেশকে ডুবাই দিব। আমি ডরাইছি, আমি ডরাইছি। সারি দুনিয়া জ্বালা দেंगे। কি হয়েছে হঠাৎ? আপনারা কি মিডিয়াতে আমাদের সাথে এগুলি করবেন? গতকাল সকাল থেকেই ফেসবুকে দেখি এই মডেলের ভিডিও আসতেছে একের পর এক। একবার পরিমণিকে অ্যারেস্ট করবেন, একবার আমাকে নিয়ে যেয়ে মারবেন। প্রথমে আমি উনাকে চিনতে পারি নাই, মেকআপ ছাড়া ছিল তো এজন্য। 2 দিন আমার কোনো হুঁশ ছিল না। পরে মেকআপ সহ দেখার পরেও চিনতে পারি নাই। যাই হোক, পরবর্তীতে উনি প্রেস ব্রিফিং বা লাইভে এসে নিজের পরিচয়টা সবার সামনে তুলে ধরেন। আমার মনে হয় আমি বাংলাদেশে এখন অন্যতম সুন্দরী একজন নারী। সুন্দরের প্রতি এত অনীহা কেন বলো তো তোমার? শুধুমাত্র সব থেকে সুন্দরীই না, বাংলাদেশে যেন এক বলিউডের ছোঁয়া। পুরা বাংলাদেশ আমাকে বলে বলিউড। পুরা বাংলাদেশ থেকে আমাকে বাদ দিয়েন। আপনারা বলেন, বলে কি বলে না? না, বলে না। যাই হোক, উনার আরো বেশ কিছু কোয়ালিটি রয়েছে, যেমন ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করা, আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, বাংলায় লিখতে না পারা, আমি বাংলায় লিখতে পারি না। আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। আই অ্যাম এডুকেটেড, মহাবিরাট, মহাজ্ঞানী। আমাকে যদি আপনি এখন 94 টাকা বলেন, আমি 94 টাকা বুঝবো না। 94 বুঝেন না? তাহলে কি বুঝবেন? 94 বলতে হবে আপনার আমাকে। 94 না বুঝলে 94 আবার কিভাবে বললেন? মেয়া মানুষ হলো দুনিয়ার ভেজাল্লা। যাই হোক, মডেল আপার পরিচয় তো পেয়েছেন। তো মেইন ঘটনা হচ্ছে, একদম সারসংক্ষেপে যদি বলি, তাহলে উনাকে 15 লক্ষ টাকার বিজ্ঞাপনের প্রলোভন দেখিয়ে অফিসে নিয়ে গিয়ে এক শিল্পপতি নাকি নির্যাতন করছে। আমার হাত বাঁধছে, আমার পা বাঁধছে, মেরে আমার গলা চিপে ধরছে, আমাকে জেবা টাকিয়া সাজাইছে। কোন এক ভদ্র মহিলার নাম হবে জেবা টাকিয়া। তো উনাকে নাকি ভুলবশত সেই জেবা টাকিয়া মনে করে নির্যাতন করা হয়েছে। মানে আমি বুঝি না, মানুষের স্মৃতিশক্তি কই যাইতেছে? মানুষের তো বাদাম খাওয়া উচিত স্মৃতিশক্তি ধরে রাখার জন্য। এ তো জেবা টাকিয়াকে খুঁজে পাচ্ছে না। এখন জেবা টাকিয়া হয়তো বা মানে আমার স্কিনের সাথে ম্যাচ আছে। পরবর্তীতে আমি জানতে পারলাম জেবা টাকিয়া নামেও নাকি আরেকজন মডেল আছে। জেবা টাকিয়া নামে একটা মেয়ে আছে, সি গ্রেডের একটা মডেল। এই সম্পূর্ণ ঘটনা দেখার পর জান্নাত জেবাবি লাইক আমারে ফাঁসাইছ না কইলাম। আমরা আসলে সহজ সরল মানুষ। যদি সত্যিকার এরকম হয়ে থাকে, একজনের বদলে অন্যজনকে ধরে নিয়ে নির্যাতন করছে, তাহলে বিষয়টা খুবই দুঃখজনক এবং এই কাজটা মোটেও ঠিক হয়নি। এই জিনিস আমি তারেক রহমান পর্যন্ত নিয়ে যাব। সো এই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের স্টেপ নেওয়া উচিত। তবে আমি যেটা চিন্তা করতেছি ভাই, বাংলাদেশে আরো কত শত শত মডেল আছেন নাম না জানা অজানা। আমি কি একজন মেয়ে নাকি মেয়ে না? অবশ্যই আপনি একজন মাইয়া, কিন্তু আপনি করেন কি? আমি একজন মডেল এবং অভিনেত্রী এবং অভিনেতা। ওমা কি কো হেবেডি বলে অভিনেতা না, অভিনেত্রী আর মডেল পর্যন্ত ঠিক আছিল। অভিনেতা কোন কারণে হইতেন যাবেন আপনি? অভিনেতারা দাঁড়ায় ফসাব করতে পারে, আপনি পারেন নে। রে ভাই, ঘটনাটা আপনাদেরকে খুলে বলি। আমাদের এই অভিনেতা আপার এশিয়ান কোম্পানির মালিকে 20 লাখ টাকার কি একটা কাজ দিব বলে তার সুরঙ্গে লই গেছে। বলো 20 লাখ টাকা সুরঙ্গ করে রাখছে। আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, আমি বাংলায় লিখতে পারি না। পুরা বাংলাদেশ আমাকে বলে বলিউড, পুরা বাংলাদেশ আমাকে বলে বলিউড। আচ্ছা, বলিউডও বলে না, এটা তো ইন্ডিয়াতে। এই কারণে তো বাংলাদেশে আমাদের কোন সিনেমা আমার চোখে পড়ে না। এই বলিউড আফার সিনেমা কে কে দেখছো তোমরা? খ্যাত একটা রুম, হ্যাঁ, এসি পর্যন্ত নাই তার রুমে। হিসে মারতাম হাতের কোয়ালে, হাতের রুমে এসি পর্যন্ত নাই কেন? এসি থাকলে আপা মনে শিওর রাজি হয়ে যেত। আজকে এসি না থাকাতে কাহিনীটা হইছে। ওয়াশরুমের ভিতরে একটা টর্চার সেল, গোপন ফ্ল্যাট, বিছানা টিছানা সবকিছু ওয়াশরুমের ভিতরে। ও মা রে, কত বড় ওয়াশরুম এটা! ওয়াশরুমের ভিতরে বলে বিছানা না, এটা তো তাহলে ঘরে তুনো পড়টা। এত বিশাল ওয়াশরুম আর বাপের জন্মেও দেখি না। জনি বাইরে কোনোদিন দেখছেন এত বড় ওয়াশরুমে বিছানা পত্রে উনি কাজ করতে? আমার হাতে এরকম করে বাঁধা, গরম কফি নিয়ে আমার মুখে ঢেলে দিল। কাজের ফলবন দেখায় আপুমন্দিরে লই যায়, এভাবে মূলত অত্যাচার নির্যাতন করছে। আপুমনি শেষ পর্যন্ত আপনি মুক্তি কিভাবে হাইছেন? তুই মদ খাইলে তোরে ছাইরা দিব।
আমি বললাম আমি খাচ্ছি, আমি 2 সিপে কি, আমি 1 সিপে খেয়ে ফেলছি, পুরাটা 1 সিপে খেয়ে ফেলছি আমি। ওরে সালার, এই ঘটনা তো পরিমণির সাথেও ঘটছিল। আপনাদের মনে আছে? পরিমণির এভাবে কে জানি মদের বোতল গালের ভিতরে হামদা দিছিল, পরিমণিও কান্দি কান্দিয়ে এভাবে বলছিল না? মানে আর কত হইলে এভাবে ব্যবসায়ীরা মটেলদেরকে ধরি, সবাই খালি মদ কেন খাওয়ায়? এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাইয়ের। আশিয়ানা সিটির চেয়ারম্যানের নামে নায়িকা ইদিকা চৌধুরী মারধরের অভিযোগ তুলেছে। আজকে আশিয়ানা সিটি চেয়ারম্যানের একটা ফোন ভয়েস রেকর্ড বের হয়েছে, যেখানে আমরা শুনতে পাচ্ছি আশিয়ানা সিটি চেয়ারম্যান নায়িকা ইদিকা চৌধুরীকে মেরে ফেলার হুমকি ধমকি দিচ্ছে। ফোন ভয়েস রেকর্ডটা লাস্টের দিকে আমি আপনাদেরকে শুনতে দেবো, তার আগে আমি কিছু কথা বলি। ইদিকা চৌধুরী বলতেছে থানায় নাকি আশিয়ানা সিটি চেয়ারম্যানের নামে মামলা নিচ্ছে না, অলরেডি নাকি কোর্ট থেকে লোকটা জামিন নিয়ে নিয়েছে, সরকারের প্রতিমন্ত্রী নাকি আশিয়ানা সিটি চেয়ারম্যানকে সাহায্য করছে এই বিষয়ে। তবে আমি মনে করি মামলাটা নেওয়া উচিত। আশিয়ানা সিটি চেয়ারম্যানের মতো কিছু শিল্পপতিদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত। আপনারা মনে করছেন আমি নাকি ইদিকা চৌধুরীর পক্ষ নিচ্ছি, সেই টাকার বিনিময়ে লোকটার সাথে রাত কাটাতে গিয়েছে, আমি তার পক্ষ নিচ্ছি না, বিষয়টা এমন না। আপনারা একটু ভালো করে মনে করেন, বসুন্ধরা সিটির মালিক আনভি সাহেব তার মেয়ের বয়সে ছিল মুনিয়া, মুনিয়ার সাথে তিনি দীর্ঘ একটা সময় বেড রিলেশনে ছিল। বলছেন একটা বাসা ভাড়া রেখে মেয়েটাকে বিয়ের কথা বলে দীর্ঘ 2-3 বছর লোকটা ভোগ করে, কিন্তু একটা সময় লোকটা মুনিয়াকে তার জীবন থেকে ছুড়ে ফেলে দেয়। যখন মুনিয়া তার জীবন থেকে সরে আসতে অস্বীকৃতি জানায়, তখন মুনিয়াকে লোকটা মেরিয়ে ফেলে। তারপরে আনভি সাহেব থানা, পুলিশ, কোর্ট, এমপি মন্ত্রী সব কিনে ফেলে কোটি কোটি টাকা দিয়ে, বিষয়টাকে ধামাচাপা দিয়ে ফেলে। কিন্তু এইখানে বিষয়টা অন্যভাবেও তো সমাধান হতে পারতো। মেয়েটা তো আজকে দুনিয়াতে জীবিত থাকতো, তাই না? তাকে তো মেরে ফেলা লাগতো না। যেমন ধরেন এই বসুন্ধরা সিটির মালিকদের, এদের কোটি কোটি টাকা, দেশে বিদেশে এদের বিজনেস আছে, এরা অনেক পয়সা আলা। তো মুনিয়ার মতো একটা গরিব সাধারণ ঘরের মেয়েকে হ্যান্ডেল করা কি তার জন্য খুব কঠিন ছিল? ঠিক আছে, সে প্রলোভন দেখিয়েছে, সে তো বলতে পারতো মেয়েটাকে ঠান্ডা মাথায় যে দেখো আমার পরিবারের বা সমাজের একটা স্ট্যাটাস আছে, যে কারণে আমি তোমাকে বিয়ে করতে পারছি না, যাও আমি তোমাকে সবসময় ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে যাবো। যদি তাও না পারে আমি তোমাকে কিছু টাকা দিব, তুমি সেটা দিয়ে একটা ব্যবসা করবা, নিজের চলার মতো একটা ব্যবস্থা করে নেবা, যেন ভবিষ্যতে তোমাকে কারো কাছে হাত পেতে বাঁচতে না পারে। আপনাদের কি মনে হয় এই অফারে মেয়েটা সরে না আসতো? অফকোর্স সরে আসতো। কিন্তু এই ধরনের শিল্পপতিরা বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ সময় একটা মেয়েকে বিয়ে মানে ভোগ করে তারপরে খালি হাতে ছুঁড়ে ফেলে দেবে। আর যদি মেয়েটা সরে আসতে না চায়, তাকে মেরেই ফেলবে। তার কিছুদিন পরে কিন্তু এই বসুন্ধরা সিটির মালিকের আরেকজন ছেলে সানভি সাহেব, তার নামেও কিন্তু একজন মডেল ইদিকা, সে কিন্তু কমপ্লেন তুলেছে যে দীর্ঘ 5 বছর সেই ইদিকাকে তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে সানভি সাহেব ভোগ করেছে। মেয়েটা এখন প্রেগনেন্ট, সে তার বাচ্চা শিখিয়ে চায়। কেন রে ভাই, আপনাদের টাকার প্রলোভন দেখিয়ে কেন একটা নায়িকাকে, মডেলকে ভোগ করতে হবে? আপনারা বিজনেসম্যান, আপনারা বিজনেসের সাথে ডিল করবেন। ধরেন আপনার কোনো মেয়েকে ভালো লাগলো, কোনো নায়িকা মডেলকে ভালো লাগলো, আপনি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে যে দেখেন আপনাদের সংসার আছে, পরিবার আছে, বিয়ে করতে পারবেন না, আপনি টাকার বিনিময়ে তার সাথে রিলেশন করতে চান, সেটাতে যদি সে রাজি হয় ওকে, নেলে না। কিন্তু দেখেন এরা কোটি কোটি টাকার মালিক হলো, এরা ছেঁচা, এরা একটা মেয়েকে বিয়ের প্রলোভন দেখাবে। তো একটা মডেল, একটা নায়িকা, সে তো যখন দেখবে বাংলাদেশের সবচেয়ে শিল্পপতি, মানে হাইস্ট শিল্পপতি যে, সে তাকে বিয়ে করতে চাচ্ছে, তো সে তো লোভে পড়তেই পারে। কিন্তু আপনি লোকটা দেখাচ্ছেন, এটা আপনার অপরাধ বেশি। আপনি লোভ না দেখিয়ে আপনি তার সাথে ডিলে যেতেন যে আমি এত টাকা দিব তোমাকে, এর বিনিময়ে আমার সাথে রিলেশন করলে করো, না করলে ওকে। কারণ আপনারা শিল্পপতি, বিদেশে গিয়েও অনেক নায়িকা মডেল আপনারা বুক করতে পারেন, দেশি নায়িকা মডেল লাগে না, বিদেশ থেকেও নিয়ে করতে পারেন, আপনার দেশি ক্ষমতা আছে। কিন্তু একটা মেয়েকে কিছু টাকা দিয়ে বিষয়টাকে সর্ট আউট করার বদলে তাকে মেরে ফেলাটাই আপনারা বেটার মনে করেন। এরপরে কোটি কোটি টাকা দিয়ে থানা, পুলিশ, কোর্ট, এমপি মন্ত্রী সব কিনতে, তখন আপনাদের কলিজা জ্বলে না। তো এই কারণে আমি মনে করি এই আশিয়ানা সিটি চেয়ারম্যানের মতো কিছু শিল্পপতিদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত, যেন তারা কোনো নায়িকা মডেলকে টাকার প্রলোভন দেখে নিয়ে গিয়ে তাদেরকে হেনস্থা করে, তাদেরকে ভোগ করে ছেড়ে দিতে না পারে। তারা যেন ভয় পায়, তারা যেন মনে করে আমি একটা নায়িকা মডেল বা কোনো মেয়ের সাথে একটা সম্পর্কে জড়াবো, পরবর্তীতে সরকার তো আমাকে ছেড়ে দেবে না, হ্যাঁ আমার সম্মানও যাবে, অর্থ যাবে, তার চেয়ে বরং আমি দূরে থাকি, এইভাবে তারা চিন্তা করবে। কিন্তু এই আশিয়ানা সিটি চেয়ারম্যান বলেন, বসুন্ধরা সিটির মালিক বলেন, এরা চিন্তা করে এদের কোটি কোটি টাকা আছে, একটা সাধারণ মেয়ে তাদের কি করতে পারবে? তারা ভোগ করে ছুঁড়ে ফেলে দিবে, যদি না মানে মেরে ফেলবে, মেরে ফেলার পর কোটি কোটি টাকা দিয়ে থানা, পুলিশ, সরকার সব কিনে ফেলবে। আর এই চিন্তা ভাবনা থেকে এদেরকে বের করে আনার জন্য সরকারের উচিত এই ধরনের কিছু শিল্পপতিকে আইনের আওতায় আনা, শাস্তির আওতায় আনা, যেন তারা কোনো মেয়ের জীবন নিয়ে খেলতে না পারে। দেখেন আমি এখানে বলতেছি না কোনো মেয়ে ভালো, আবার এখানে কোনো বিজনেসম্যানকেও খারাপ বলতেছি না, কিন্তু আমি মনে করি ধরেন আপনি বাজারে গেলেন সদাই খেতে, দোকানদার আপনার কাছে সদাই না বিক্রি করলে আপনি কোটি টাকা থাকলেও কিনতে পারবেন না। আবার আপনি যদি না কিনতে চান, দোকানদার ফিরে দিলেও আপনি নেবেন না, বিষয়টা এমন। তো এরা শিল্পপতির নামের, এরা হচ্ছে ছেসরা, ভিখারি, ছোট লোক। এরা একটা মেয়েকে বিয়ের প্রলোভন দেখায় দীর্ঘ সময় ভোগ করবে, তারপরে মুনিয়ার মতো তাকে হত্যা করে ফেলবে। মানে তার জীবনটা তাদের কাছে একটা কচু পাতার পানি মনে হয়। আশিয়ানা সিটি চেয়ারম্যান ইদিকা চৌধুরীকে কেন ডেকে নিছে আমরা তো জানি না, কিন্তু আপনার সাথে কথা যদি না বলে আপনি মেয়েটাকে বিদায় করে দিতেন। আপনি টর্চারিং করবেন, টর্চারিং করে পরে প্রতিমন্ত্রী কিনবেন, থানা কিনবেন, কোর্ট কিনবেন, কেন? টাকা নিয়ে তো আপনাদের মধ্যে ঝামেলা হয়েছে, আপনি কিছু টাকা দিয়ে সল্ট আউট করে ফেলতে পারতেন। এখন কি তার থেকে বেশি টাকা যায়নি? তো
এদের মতো শিল্পপতিদের মেন্টালিটি ঢুকে আছে, এদের কোটি কোটি টাকা আছে, কোটি কোটি টাকা দিয়ে এরা যা তার জীবন বরবাদ করে ফেলতে পারবে, যাকে তাকে মেরে ফেলতে পারবে। তাই এই চিন্তা ভাবনা থেকে এদের মতো সো কল শিল্পপতিদেরকে টেনে বের করার জন্য আমি মনে করি কয়েকজন শিল্পপতিকে শাস্তির আওতায় আনা উচিত। যাকে আসলে আমি কখনোই দেখি নাই, আমি তাকে চিনি না। এবং এই প্রেস কনফারেন্স, এখন রিসেন্টলি যে প্রেস কনফারেন্স হলো তার, সে জাস্টিস চাওয়ার জন্য একটা প্রেস কনফারেন্স করছে এবং তারপরেই থেকে হচ্ছে আমার ফিডের মধ্যে আসছে এবং তাকে আমি চেনা শুরু করেছি। তাকে চিনলাম যে হ্যাঁ, সে নির্যাতন হয়েছে একজন প্রভাবশালী মানুষের কাছ থেকে। তো ফ্যাক্ট হচ্ছে যে আপনি নির্যাতন হয়েছেন, আপনি জাস্টিস চাইতে আসছেন, এটার পক্ষে অবশ্যই একটা মেয়ে যখন জাস্টিস চাইতে আসে, অবশ্যই শুধুমাত্র আমি একটা মেয়ে হিসেবে না, সারা বাংলাদেশের মানুষের উচিত তার জন্য জাস্টিস চাওয়া। বাট এই প্রেস কনফারেন্সে সে যে কথাগুলো বলছে, আই এম লিটারালি কনফিউজড। কথাগুলোর মধ্যে ছিল হচ্ছে সে একজন অন্যতম সুন্দরী নারী বাংলাদেশের। গার্ল, আপনাকে আমি কখনোই দেখি নাই, ফার্স্ট দেখলাম। অ্যান্ড বাংলাদেশের অন্যতম সুন্দরী নারী অ্যাক্ট্রেসদের মধ্যে যদি হয়ে থাকে, আমি বলবো, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, সেটা হচ্ছে পরিমণি। আপনি সামনে থেকে দেখছেন কিনা আপনি আমি জানি না। পরিমণি ইজ ভেরি ভেরি বিউটিফুল অ্যাক্ট্রেস ইন বাংলাদেশ। এটা দেন হচ্ছে সে বলল যে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, সে বাংলায় কথা বলতে পারে না, সে 94কে বাংলায় বলতে পারবে না, বাট সে বলে ফেলছে। সে পুরাটা যে প্রেস কনফারেন্স ছিল সে ইংলিশে কথা বলে নাই। আপনি ইংলিশে কথা বলেন নাই আপু, আপনি বাংলায় বলছেন। আপনার উচিত ছিল, আপনি যেহেতু একটা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, আপনার থরলি ইংলিশে পুরোটা প্রেস কনফারেন্সে কথা বলা। অ্যান্ড আপনার পার্সোনাল যে গাড়ি আছে, যেটা আপনি চালান, সেটা মিরপুরে ঢোকে না। মানে মিরপুরে আপনার পার্সোনাল গাড়িটা ঢোকে না, মানে আপনি বনানীতে থাকেন, এত এক্সপেন্সিভ গাড়ি ইউজ করেন, তারপর আপনি বনানীতে থাকেন সিন্স 6 years আই গেস, আপনি এটাই বলছেন। তো আবার এটাও বলছেন যে আপনি অন্য সব অ্যাক্ট্রেসদের মতো নয়। আপনি কি ডিসরেসপেক্ট করলেন বাংলাদেশের অ্যাক্ট্রেসদেরকে? আমি বুঝলাম না যে এটা কি জাস্টিস চাওয়া ছিল নাকি এটা সেলফ প্রমোশন ছিল। আপনাকে কেউ জিজ্ঞেস করে না যে আপনি ব্যক্তিগতভাবে আপনি কি গাড়ি ইউজ করেন বা কোথায় থাকেন। অ্যান্ড আপনাকে সবাই বলিউড বলে, বাংলাদেশের মানুষ চেনে না আপনাকে, আমি নিজেও চিনি না। আমি সরি টু সে, আমি আপনাকে চিনলাম না। তো কিভাবে মানুষ আপনাকে বলে বলিউড, বুঝলাম না। এইসব টাইপের আসলে সিচুয়েশনের জন্য অ্যাকচুয়ালিতে যারা নির্যাতন হয়, যেসব মেয়েরা অ্যাকচুয়ালিতে যেসব মেয়েরা আসলে ভুক্তভোগী হয়, তাদেরকে মানুষ সিরিয়াস নেয় না। সো যখন আপনারা স্টেটমেন্ট দিবেন, অ্যাকচুয়ালিতে প্রপার ওয়েতে যে প্রবলেমটা হয়েছে, যেটার জন্য আপনি জাস্টিস চাইতে আসছেন, সেটাই বলবেন। আর আপনারা একটু আমার আমি জানি এই ভিডিওতে আপনারা অনেক ধরনের কথা বলবেন, বাট আমাকে একটু ক্লিয়ার করবেন যে এটা কি জাস্টিস চাওয়া ছিল নাকি এটা সেলফ প্রমোশন ছিল। আই এম লিটারালি কনফিউজড। সবাই নিশ্চয়ই ভালো আছেন। খুব গরিব মনে হচ্ছে নিজেকে, কারণ আমি আমার স্টুডিও সবই এখন মিরপুরে। আমি আমার স্টুডিওটা মিরপুরে রেখেছি কারণ এটা আমাদের পৈতৃক বাড়ি। তো এখানে দামি গাড়ি ঢুকে না শোনার পর থেকে গরিব লাগতেছে, কিন্তু বিষয়টা হজম করে নিছি, অসুবিধা নেই, স্ট্যাটাসও দিছি। তো যে মেয়েটি স্নিগ্ধা চৌধুরী, তার সাথে যে ঘটনাটা হয়েছে, সে ঘটনা তো অত্যন্ত মারাত্মক একটা ঘটনা। এখন এই ঘটনার আমিও সুবিচার চাই, কারণ সে একজন নারীর সাথে এই ধরনের একটা ঘটনা ঘটবে, আমি সেটাকে সাপোর্ট করি না। কিন্তু এই যে কিন্তু কথাটা আসতেছে কেন জানেন? কারণ যে নারীটি অভিযোগগুলো করেছে, তার ভাষা ব্যবহারের ধরন, তার কথা বলার ধরন, এবং সে কিছু কথা এমনভাবে বলেছে যেখানে তার প্রতি ইমোশন তৈরি হওয়ার কথা সারা দেশের মানুষের, সেখানে সে উল্টো আরো প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। এই প্রশ্নবিদ্ধ হয় লাভ কার হয়েছে জানেন? লাভ হয়েছে যে তাকে টর্চার করেছে তার, কারণ সে খুব বিনা পয়সায় তার পক্ষে কিছু মানুষজন পেয়ে গেছে। কারণ এই মেয়েটার কথাবার্তাগুলো অসংলগ্ন মনে হয়েছে, এই মেয়েটির কথাবার্তা খুবই অ্যাগ্রেসিভ, এই মেয়েটির কথাবার্তা বিভ্রান্তমূলক মনে হয়েছে কিছু অর্থে, যে কারণে যে অত্যাচার করেছে সে আসলে সুযোগ পেয়ে গেছে। মেয়েটি নিজেকে শিল্পী হিসেবে
পরিচয় দিয়েছে, একটা ছবি, দুইটা ছবি, মডেলিং, এই পরিচয় শিল্পী পরিচয় দেওয়ার জন্য যথেষ্ট না। আমি মনে করি সে বলতে পারতো যে আমি মিডিয়াতে কাজ শুরু করেছি বা করছি। আমার আসলে যে শিল্পী তার পরিচয় দিতে হয় না যে আমি এই অমন শিল্পী তেমন শিল্পী। সে দাঁড়ালেই সবাই তাকে চিনে, সে বসলেই সবাই তাকে চিনে। আজকে যদি মেহজাবিন বসতো, আজকে যদি পরিমণি বসতো, তার বলতে হতো না যে আমি শিল্পী। বাংলাদেশের মানুষ সবাই জানে শিল্পী। আজকে যদি মোশাররফ করিম কোথাও বসে কথা বলে, কিংবা শাকিব খান কোথাও বসে কথা বলে, বাদ দিলাম যদি আমিও কোথাও বসে কথা বলি, আমার বলতে হবে না যে আমি একজন অভিনেতা, উপস্থাপক। মানুষ চিনে। আপনাকে কয়জন চিনে আমি জানি না, কিন্তু আপনি শিল্পী, বলিউডের শিল্পী, কি আবল তাবল কথাবার্তা কিভাবে বললেন, এইভাবে বলে আপনি ইমোশনটাকে এবং আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাটাকে দুর্বল করে দিলেন। কথা বলা শিখতে হবে, কথা বলা শিখে তারপর মিডিয়ার সামনে কথা বলতে হবে। এতে কি হয় জানেন, পুরো শিল্পী সমাজের প্রতি ইম্প্যাক্টটা খারাপ হয়, মানুষের ইমপ্রেশনটা খারাপ হয়। মানুষ ভাবে যে শিল্পী এরা কারা, কোন নায়িকা, কি শিল্পী, কি হয়েছে, খুব নেগেটিভ একটা অ্যাপ্রোচ সোসাইটিতে পড়ে। আমি অনুরোধ করব যে আসলে যে ইচ্ছা খুশি মিডিয়াকে ব্যবহার করে সে শিল্পী, সে নায়িকা, সে নায়ক, এগুলি বলা থেকে বিরত হতে হবে। এক্ষেত্রে আমাদের সংগঠনগুলো হোক বা আমাদের কর্তৃপক্ষ বা আমাদের গার্জিয়ানদের এক্ষেত্রে ভূমিকার দরকার আছে। কারণ শিল্পী তো খুব সম্মানের একটা বিষয়, সম্মান করবে সবাই শিল্পীদেরকে। তো এমন আবল তাবল কথা বলা মানুষ শিল্পী হয় কিভাবে, এই বিষয়টি খুবই আপত্তিকর। কিন্তু তারপরও আমি মনে করি যে একজন নারীর সাথে যে ঘটনা ঘটেছে তা যদি সত্যি হয়, তার তদন্ত হওয়া উচিত। বাংলাদেশের একজন নারীর সাথে, হোক সে শিল্পী, হোক সে আইনজীবী, হোক সে যা, সেখানে না। আমার প্রশ্ন হচ্ছে তার সাথে যদি এইরকম অন্যায় হয়ে থাকে যা সে বর্ণনা করেছে, তার বিচার হওয়া উচিত। কিন্তু প্রশ্ন এখানে আরেকটাও থাকে, ন্যায় বিচার। সে কি সত্য বলছে কিনা, পুরোটাই কি সত্য কিনা, এখানে নানানজন নানান কথা বলছে। তো সেক্ষেত্রে তদন্তটা নিরপেক্ষ হওয়া উচিত। এই তদন্ত কিছুই লাগতো না সে যদি সত্যি সত্যি মানুষের মন জয় করতে পারত। কিন্তু আজকে শুধু ভিকটিমের পক্ষে লোক দাঁড়াবে না, যাদের বিপক্ষে বলা হচ্ছে তাদের পক্ষেও লোক দাঁড়াবে, শুধুমাত্র তার কথার বলার ভঙ্গিমার ভুলের কারণে। এই ভঙ্গিমা, এই ছোট ছোট ভুলগুলো আমাদেরকে অনেক বড় বড় সাফল্য থেকে দূরে সরিয়ে দেয়। আপনি এত বড় অত্যাচারের শিকার হয়েছেন, আপনার বিচারটা আমি চাই, কিন্তু আপনি নিজেই আপনার বক্তব্যের কারণে আপনার বিচারটাকে বিলম্বিত করে দিলেন। শিল্পীরা এইভাবে কথা বলে না, শিল্পীদের কথা। আশা করছি সম্পূর্ণটা দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।